আমি কখনো বিশ্বাস করতাম না যে জিনভূত বলে কিছু আছে। এখনো মাঝে মাঝে বিশ্বাস করতে চায় না। আর এই জ্ঞান বিজ্ঞানের যুগে ভূত প্রেতে বিশ্বাস একেবারেই বেমানান। তবে এই পৃথিবীতে এখনো অনেক বিষয় আছে যা অমীমাংসিত, যার কোনো সদুত্তর কেউ দিতে পারেনি। আমার জীবনে তেমনই একটা অমীমাংসিত প্রশ্ন রয়ে গিয়েছে। আমি অনেকে এই প্রশ্ন জিজ্ঞাসা করেছি, কিন্তু কোনো যুক্তিসঙ্গত উত্তর পাইনি এখন পর্যন্ত। আজ তাই সবার কাছে আমি সেই প্রশ্নটা আরেকবার করতে চাই। তার আগে ঘটনাটা বলি। মাঘ মাসের কনকনে শীতের রাত। আমি সেদিন রাতে ট্রেনে বগুড়া থেকে বাড়ি ফিরছি। রাত 10টা 20-এ রংপুর এক্সপ্রেসে উঠলাম। যেহেতু চাটমোহর স্টেশন রংপুর এক্সপ্রেস দাঁড়ায় না, তাই বাধ্য হয়ে বড়াল ব্রিজের টিকিট কাটতে হলো। বগুড়া থেকে বড়াল ব্রিজ পৌঁছাতে রাত 2:30 বেজে গেল। ছোট্ট একটা স্টেশন, 2-1টা দোকান খোলা আছে। দেখে শুনে 1 কাপ চার দোকানে বসলাম। আর মনে মনে ভাবলাম, আজ আর বাড়ি যাব না, স্টেশনে সকাল পর্যন্ত অপেক্ষা করব। তাই আরাম করে পায়ের ওপর পা তুলে বসে চা সিগারেট খাচ্ছি। প্রায় আধা ঘন্টা হয়ে গেল এভাবে বসে থাকতে থাকতে। এদিকে প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশায় চারিদিক ঢেকে আসছে। নিজের অযাচিত বোকামির জন্য নিজের কাছে রাগ হচ্ছে। মনে মনে ভাবলাম, দূর, কাল সকালে বের হলেই পারতাম। কি দরকার ছিল অযথা এই রাতে ট্রেনে আসার? না হয় কালকের কাজটা একটু দেরিতেই হতো। তবুও তো এই কনকনে শীতের রাতে খোলা আকাশের নিচে এভাবে বসে থাকতে হতো না। এসব ভাবছিলাম আর নিজের প্রতি রাগ হচ্ছিল। কাউকে গাড়ি নিয়েও আসতে বলিনি। এমনকি কোনো আত্মীয়কে ফোন দেব তারও উপায় নেই। ফোনের ব্যাটারি সারা রাস্তা ফেসবুক চালাতে চালাতেই ডেড হয়ে গিয়েছে। অগত্যা নিরুপায় হয়ে বসে থাকা আর চা সিগারেট খাওয়া ছাড়া কোনো উপায় নেই। প্ল্যাটফর্মে কিছুক্ষণ বসে থেকে 3:30 নাগাদ নিচের বাজার দিকে নামলাম ঘুরে দেখার জন্য। কিছু দূর এগোতেই দেখলাম আমার বাড়ির পাশের এক পরিচিত জ্যাঠা এক দোকানে দাঁড়িয়ে পান খাচ্ছে। কাছে যেতেই বলল, কে বাবা, তুমি এত রাতে কেন এখানে? আমি কাছের একজন মানুষ পেয়ে কিছুটা উচ্ছ্বাসিত হলাম। যাক, তাও নিজের একটা মানুষ আছে। আমি বললাম, জ্যাঠা, বগুড়া থেকে আসতেছি, আপনি এখানে জ্যাঠা বলল, আমার মেয়ে আর জামাই আসার কথা ছিল এই ট্রেনে, কিন্তু ওরা তো কেউ আসে নাই দেখতেছি। আমার ফোনটাও বাড়িতে রাইখা আসছি, তাই ফোন দেওয়ারও পারি নেই। ক্যাবলে দোকানদারের কাছ থেকে ফোন নিয়ে শুনি ওরা নাকি গাড়ি ফেল করেছে। দেখছো সে বাবা, ক্যাবা কথা হইল। যাই হোক, ভালোই হইলো তোমায় পাইলাম। তা তুমি বাড়ি যাইবা না? আমি বললাম, যাবো তো, কিন্তু এত রাতে গাড়ি পাবো কই? যেটা হাসি মুখে কইল, দূর বেটা, আমি একটা সিএনজি নিয়ে এসেছি, চলো যাই। আমি মোটামুটি আনন্দে আত্মহারা। যাক বাবা, বাঁচা গেল। নদী পার হয়ে পশ্চিম পাশের বটগাছের কাছে থেকে সিএনজিতে উঠলাম। বিশ্বাস করবেন না, সিএনজিতে উঠে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। এক ঘুম দেওয়ার পর কারো ডাকে ঘুম ভেঙে গেল। দেখি ওটা আমার জ্যাঠা। আমাকে বললো, বেটা, তোমার বাড়ি পায়ে গেছি, নামবা? না, আমার বাড়িতে চলো। আমি চোখ খুলেই দেখলাম আমার বাড়ির সামনে রাস্তায় সিএনজি দাঁড়িয়ে আছে। আমি জ্যাঠাকে বললাম, না জ্যাঠা, বাড়ি যখন চলে এসেছি তখন আর যাবো না, অন্যদিন যাব। জ্যাঠা বলল, আচ্ছা বাজান, ভালো থেকো তালি। আমি তোমার আব্বা মাকে বইলো আমার বাড়িতে বেড়াতে আসতে। আমি হ্যাঁ বলে বাড়ির উঠোনে উঠতে শুরু করলাম। ততক্ষণে সিএনজি মুখ ঘুরিয়ে বড় রাস্তার দিকে চলে গিয়েছে। বাড়ির উঠানে দাঁড়িয়ে বুঝলাম সবাই ঘুমিয়ে আছে। আমি আমার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে আম্মাকে ডাকলাম। আমার ঘুম থেকে উঠে এত রাত্রে আমাকে দেখে তো অবাক। তারপর নানান প্রশ্ন, কিভাবে আসলাম, কই থেকে আসলাম, কার সাথে আসলাম ইত্যাদি। আমি ঘরে যেয়ে মাকে সব খুলে বললাম। হঠাৎ করে ঘরের দেওয়াল ঘড়িটা বেজে উঠল। 4টার ঘন্টা শুনে আমি হকচকিয়ে ঘড়ির দিকে তাকালাম। কেবল 4টা বাজলো। আমি দেয়ালের ঘড়িতে ভুল করে ভেবে হাত ঘড়ির দিকে তাকালাম। 4টা এখনো বাজেনি, কয়েক সেকেন্ড এখনো বাকি আছে। আমি আরও অবাক হয়ে গেলাম, এটা কিভাবে সম্ভব? বড়াল ব্রিজ থেকে চাটমোহর আসতে যেখানে 45 মিনিটের উপরে সময় লাগে, সেখানে আরও 7-8 কিলো বেশি রাস্তা, মানে 15 মিনিটে কিভাবে আসলাম? তারপর মা যখন সবকিছু শুনে বুকে দোয়া দিয়ে ফু করে দিয়ে বললেন, আল্লাহ হেফাজত করেন। তখন একটু অবাক হয়ে বটে, কিন্তু যখন শুনলাম আমি যে জ্যাঠার সাথে এতটা পথ এসেছি তিনি গত 5 দিন আগে মারা গেছেন, তখন স্তব্ধ হয়ে গেলাম।
কিন্তু কিভাবে আমি এত অল্প সময়ে এতটা পথ এলাম, আর একজন মৃত মানুষ আমাকে কেন সাহায্য করলেন, তা আজও আমার কাছে অমীমাংসিত জিজ্ঞাসা। কেউ এই সদুত্তর জানলে অবশ্যই জানাবেন। কৃতজ্ঞতা থাকব। রহস্যময় মানুষ খেকো মহিলা। ইন্দোনেশিয়ার পুলিশ 29 বছর বয়সী এক মহিলাকে আটক করেছে মানুষ হত্যা ও মানুষের মাংস খাওয়ার জন্য। এই মহিলা এই পর্যন্ত 30 জনেরও বেশি মেয়েকে হত্যা করেছে এবং তাদের মাংস খেয়েছেন। তিনি তার স্বামীকেও ছাড়েননি। তিনি মানুষকে মেরে তাদের মীমাংস ফ্রিজে রেখে দিতেন এবং সময় হলে রান্না করে খেতেন। এই মহিলা বলেছেন যে প্রায় তিনি তার বয়ফ্রেন্ডদের নিয়ে পার্টি করেন এবং তাদেরকে মানুষের মাংস খেতে দেন, কিন্তু সেটা তার ফ্রেন্ডরা জানেনই না। বরং তার ফ্রেন্ডরা বলেছেন তারা নাকি খাবার উপভোগ করেন। এই মহিলা বলেছেন তিনি নিজের ইচ্ছাতেই মানুষকে মেরে তাদের মাংস খান এবং সুযোগ পেলে ভবিষ্যতেও খাবেন। এমনকি জেলের ভিতরে থাকাকালেও তিনি এক মহিলা দারোগার উপর আক্রমণ চালিয়েছিলেন। সেবার অনেকদিন পর কোরবানি ঈদের বাড়িতে গেলাম। আর বাড়ি যাওয়ার মানে বাড়িতে থাকি বা না থাকি, সুখসাদ চাচার দোকানে প্রতিদিনই যেতে হবে। বিশেষ করে আমি আর আমার এক জ্যাঠাতো ভাই রবিন প্রতিদিন বিকালে মোটরসাইকেল করে চাচার দোকানে চলে আসতাম। তারপর সারা বিকেল সন্ধ্যা বন্ধুদের সাথে আড্ডা এবং ছোট ভাইদের সাথে গল্পগুজব করে রাত 8টা-9টা নাগাদ বাসায় চলে যেতাম। আমার গ্রামের বাড়ি থেকে সুখচাঁদ চাচার চা স্টলে আসা যাওয়ার পথ একটা বিল পাড়ি দিতে হতো। বিলের মাঝখানে এই রাস্তাটায় প্রায় 1.5 কিলোমিটার। পুরোটা ফাঁকা, আশেপাশে কোনো বসত বাড়ি নেই। যেদিকে তাকানো যায় শুধু বিস্তীর্ণ ফসলি জমি আর পাকা রাস্তা, দুপাশে মাঝারি গেছের লাটিম গাছ। কোথাও কোথাও দু একটা শিশু কিংবা বট গাছ সমস্ত রাস্তাটাকে একটা আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিণত করেছে। তবে বিশেষত বর্ষাকালে এই জায়গা আরও বেশি সুন্দর হয়ে ওঠে। তখন সমস্ত ফসলি জমি পানির নিচে চলে যায়। বিল বর্ষার পানিতে ভরে ওঠে। যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি। পশ্চিমা দিগন্তে অস্তগামী লাল সূর্যটা কিভাবে বিলের পানিতে হারিয়ে যায় তাই দেখতে বিকেলবেলা ছেড়ে বুড়ো সকলেই বয়সী লোকজন এসে এইখানে ভিড় করেন। বিকাল অপার সৌন্দর্য দুচোখ ভরে অবলোকন করেন। তারপর সন্ধ্যা বাড়ার সাথে সাথে একে একে ফাঁকা হয়ে যায় সব। আমাদের চলন বিলের লোকজন ওই জায়গাটি বলে মিনি কক্সবাজার। যাদের কক্সবাজার দেখার সামর্থ্য নেই তারা চলন বিলের মধ্যেই কল্পনায় কক্সবাজার দেখে নেয়। কিন্তু এই আপাশ্চর্যের মাঝেও কোথাও কোথাও লুকিয়ে আছে অতিপ্রাকৃত কিছু ঘটনা যা অনেকেই জানেন না। ছোটবেলায় দাদার মুখে এই বিলের মধ্যে ঘটে যাওয়া কিছু ভুতুড়ে গল্প শুনে এসেছি, কিন্তু নিজের চোখে তা দেখব কিংবা নতুন ঘটনার সাক্ষী হব তা কোনোদিন ভাবিনি। যাই হোক, কুরবানি ঈদের বেশ কয়েকদিন পর ঘটনা ঘটে এমন। সেদিন আমি আমার জ্যাঠাতো ভাই সুখসাদ চাচার দোকানে যাওয়ার জন্য বের হলাম। বের হতে হতে বেশ দেরি হয়ে গিয়েছে, কিন্তু সন্ধ্যা হোক আর যাই হোক, চাটমোহরে না এলে সুখচাঁদের চার দোকানে চা না খেলেই নয়। বাড়ি থেকে রওনা দিয়ে বিলের মধ্যে আসতে আসতে প্রায় বেলা ডোবা ডোবা ভাব। একেবারে ভরা সন্ধ্যাবেলা, তখন হালকা শীত শীত লাগছে। তার মধ্যেই দুভাই মোটরসাইকেল চালিয়ে আসছি। গাড়ির বেগ 40 কি 50 কিলোমিটার ঘন্টা বেগে হবে। হঠাৎ ধানকুয়ায় পার হয়ে একটা কবরস্থান আছে, সেই কবরস্থানের কাছে আসতে তীব্র গরম এক বাতাসের হালকা এসে লাগলো। আমি আর রবিন দুজনে খুব ভালোভাবে অনুভব করলাম। রবিন আমাকে বলল, চাচাতো ভাই, গাড়ির স্পিড আর একটু কমা। আমি ওর কথায় তাৎপর্য বুঝতে পারলাম। সঙ্গে সঙ্গে হালকা ব্রেক করে বিলের প্রথম মোড়টা পার হলাম। ততক্ষণই সন্ধ্যা নেমে এসেছে। আমি রবিনকে বললাম, কিরে, হঠাৎ এই গরম বাতাস কই থেকে আইলো? এ আমতা আমতা করে কিছুই বলো না। প্রথম ব্রিজটার কাছে এসে গাড়ি দাঁড় করালাম। শরীর কেমন যেন ভার ভার লাগছে। হাত পা ঠিক উঠতে চাচ্ছে না। আমি রবিনকে বললাম, তোর কাছে সিগারেট আছে? এ কোনো কথা না বলে একটা সিগারেট এগিয়ে দিল। দুইজন পাশাপাশি দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি। হঠাৎ রবিন বলল, গাড়ির হেডলাইট জ্বালিয়ে দে, আমি নিচে নেমে প্রস্রাব করে আসি। মুখে সিগারেট লাগিয়ে ও নিচে নেমে গেল প্রকৃতির ডাকে সাড়া দিতে। তখন আমি ব্রিজের সাইডে একা দাঁড়িয়ে। মনের মধ্যে হালকা ভয় কাজ করছে, কিন্তু ঠিক পাত্তাই দিচ্ছে না। বরং সিগারেট জোরে করে 2 টান দিয়ে ফেলে দিলাম। ততক্ষণে রবিন ওর কাজ ছেড়ে উপরে চলে এসেছে। ওর মুখে এখনো সিগারেট। গাড়িতে উঠে বসতে আমি গাড়ি স্টার্ট দিয়ে সামনে এগোতে শুরু করলাম। গাড়ির হেডলাইটের তীব্র আলোয় পোড়া
পোকাগুলো সাং সাং করে চোখে মুখে এসে লাগছে, কিন্তু একটু দূরে যেতেই গাড়ির হেডলাইট হঠাৎ ডাউন হয়ে গেল। কিন্তু ইঞ্জিন যথারীতি চলছে। আর একটু সামনে বড় ব্রিজটা সামান্য উঁচু এবং আমার গাড়িটা কিছুতেই যেন উপরে উঠতে চাইছে না। মনে হলো কেউ একজন পিছন থেকে টেনে ধরে আছে। আমি ভাবলাম উঁচু জায়গায় তাই বোধহয় এমন হচ্ছে। ক্লাস ধরে ঘ্যাট করে গিয়ার কমিয়ে 2 গিয়ারে নিয়ে আসলাম, কিন্তু তবুও যেন ইঞ্জিন ঠিক শক্তি পাচ্ছে না। আমি ডান হাতে পিক আপ ফুল টানা, সাইলেন্সার পিছন দিয়ে সাদা ধোঁয়া বের হচ্ছে, কিন্তু গাড়ি যেন শুরুতেই এগোতে চায় না। অনেক কষ্টে গাড়ি বড় ব্রিজটার উপরে উঠে থেমে গেলাম। আর ঠিক সঙ্গে সঙ্গে আবারও সেই গরম বাতাস অনুভব করলাম, যেন এখন আমাদের দুজনকে গাড়ি সমেত ব্রিজ থেকে নিচে ফেলে দেবে। হার্টবিট প্রচণ্ড বেড়ে গেল। সামনে পিছনে তাকিয়ে কোনো জনমানুষের চিহ্ন দেখতে পেলাম না। রবিনের মুখের দিকে তাকিয়ে পাংশুটে মুখ দেখে আমি আরও ঘাবড়ে গেলাম। কি করি আর কি করব ঠিক বুঝতে পারছিলাম না। এদিকে চরম বাতাস হচ্ছে, যেন এই সময় কালবৈশাখী ঝড় হবে বিলের মাঝখানে। আমি তো হেডলাইটের আশা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু ইঞ্জিন বন্ধ হওয়ার কারণে খুঁজলাম। ট্যাঙ্কি ঝাঁকে দেখলাম না, যে তেল আছে তাতে অনায়াসে 100 কিলোমিটার রান করা যাবে। স্প্যানিং প্লাগটা টেনে খুললাম। রবিনকে বললাম মোবাইলের লাইট ধর। ও গ্যাস মেজ বের করে লাইট ধরলো। না, সব ঠিক আছে। স্প্যাকিং চেক করলাম, কিন্তু প্লাগে প্যাক হচ্ছে না। আরও বেশি ঘাবড়ে গেলাম। এই প্রায় শীতের মধ্যে দুজন ঘেমে অস্থির। শেষ পর্যন্ত সব আশা ছেড়ে দিয়ে রবিনের কাছ থেকে আমার সিগারেটটি চাইলাম। ও সিগারেট বের করে জ্বালানোর চেষ্টা করছে, কিন্তু এত বাতাসে কিছুতেই ম্যাচ লাইট জ্বলছে না। এদিকে আমার মনে হচ্ছে কেউ যেন বরাবর আমার মুখ থেকে সিগারেট টান দিয়ে ফেলে দিতে চাইছে। আর আমিও দাঁত দিয়ে কামড়ে ধরলাম। তারপর বাতাসকে আড়াল করে অনেক কষ্টে সিগারেটটা জ্বালাতে পারলাম। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, যখনই সিগারেটটা জ্বলে উঠল, অমনি চারপাশে উত্তাল হওয়া শান্ত হয়ে গেল। বাইকে প্যাডেল কিক করার সাথে সাথে গাড়ি স্টার্ট হেডলাইটও একেবারে ফকাফক। মৃত শরীর যেন আত্মা ফিরে পেলাম দুজনে। সঙ্গে সঙ্গে গাড়িতে উঠলাম এবং টান দিলাম। গাড়িতে বসার পর আরেকটা ওই গরম বাতাসটা একটা ধাক্কা দিল, আর কানের কাছে কেউ যেন ফিসফিস করে বলল, তোর মা লাউয়ের পাতায় যাও বিলাইছিল, দেইখা বাইচা গেলি। আমরা দুই ভাই স্পষ্ট যে কথা শুনতে পারলাম, সে ফিসফিস আওয়াজটা। গাড়ি ছুটিয়ে গুচ্চার চাচার দোকানে এসে হাজির হলাম। রবিন আর আমার দুজনের সারা শরীর ঘেমে একাকার। সুখচাঁদ চাচা রবিনকে দেখেই বলল, বৌমার ঘরে চুরি করতে গেছিলি নাকি? কি আর বলবো তখন। বিলের মধ্যে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললাম সবাইকে। সবাই শুনে এবং আমাদের অবস্থা দেখে বেকুল, গিয়াস, ইমরান, মিজান সবাই বলল, ভাই আজ আর বাড়ি যাওয়া লাগবে না, আজ চাটমোহরেই থাকেন। বকুল বলল, চল আমার বাড়িতে আজ থাকিস তোরা, কি আর করার। অগত্যা সেই রাত বকুলের বাসাতেই থাকতে হলো আমাদের। মাঝারি গেছের লাটিম গাছ, কোথাও কোথাও দু একটা শিশু কিংবা বট গাছ সমস্ত রাস্তাটাকে একটা আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিণত করেছে। তবে বিশেষত বর্ষাকালে এই জায়গা আরও বেশি সুন্দর হয়ে ওঠে। তখন সমস্ত ফসলের জমি পানির নিচে চলে যায়। বিল বর্ষার পানিতে ভরে ওঠে। যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি। পশ্চিমা দিগন্তে অস্তগামী লাল সূর্যটা কিভাবে বিলের পানিতে হারিয়ে যায়, তাই দেখতে বিকেলবেলা ছেড়ে বুড়ো সকলেই বয়সী লোকজন এসে এইখানে ভিড় করেন। বিকাল অপার সৌন্দর্য দুচোখ ভরে অবলোকন করেন। তারপর সন্ধ্যা বাড়ার সাথে সাথে একে একে ফাঁকা হয়ে যায় সব। আমাদের চলন বিলের লোকজন ওই জায়গাটি বলে মিনি কক্সবাজার। যাদের কক্সবাজার দেখার সামর্থ্য নেই তারা চলন বিলের মধ্যেই কল্পনায় কক্সবাজার দেখে নেয়। কিন্তু এই আপাশ্চর্যের মাঝেও কোথাও কোথাও লুকিয়ে আছে অতিপ্রাকৃত কিছু ঘটনা, যা অনেকেই জানেন না। ছোটবেলায় দাদার মুখে এই বিলের মধ্যে ঘটে যাওয়া কিছু ভুতুড়ে গল্প শুনে এসেছি, কিন্তু নিজের চোখে তা দেখব কিংবা নতুন ঘটনার সাক্ষী হব তা কোনোদিন ভাবিনি। যাই হোক, কুরবানি ঈদের বেশ কয়েকদিন পর ঘটনা ঘটে এমন। সেদিন আমি আমার জ্যাঠাতো ভাই সুখচাঁদ চাচার দোকানে যাওয়ার জন্য বের হলাম। বের হতে হতে বেশ দেরি হয়ে গিয়েছে, কিন্তু সন্ধ্যা হোক আর যাই হোক, চাটমোহরে না এলে সুখচাঁদের চার দোকানে চা না খেলেই নয়। বাড়ি থেকে রওনা দিয়ে বিলের মধ্যে আসতে আসতে প্রায় বেলা ডোবা ডোবা ভাব। একেবারে ভরা সন্ধ্যাবেলা, তখন হালকা শীত শীত লাগছে। তার মধ্যেই দুভাই মোটরসাইকেল চালিয়ে আসছি। গাড়ির বেগ 40 কি 50 কিলোমিটার ঘন্টা বেগে হবে।
হঠাৎ ধানকুয়ায় পার হয়ে একটা কবরস্থান আছে, সেই কবরস্থানের কাছে আসতে তীব্র গরম এক বাতাসের হালকা এসে লাগলো। আমি আর রবিন দুজনে খুব ভালোভাবে অনুভব করলাম। রবিন আমাকে বলল, চাচাতো ভাই, গাড়ির স্পিড আর একটু কমা। আমি ওর কথায় তাৎপর্য বুঝতে পারলাম। সঙ্গে সঙ্গে হালকা ব্রেক করে বিলের প্রথম মোড়টা পার হলাম। ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে। আমি রবিনকে বললাম, কিরে, হঠাৎ এই গরম বাতাস কই থেকে আইলো? এ আমতা আমতা করে কিছুই বলো না। প্রথম ব্রিজটার কাছে এসে গাড়ি দাঁড় করালাম। শরীর কেমন যেন ভার ভার লাগছে, হাত পা ঠিক উঠতে চাচ্ছে না। আমি রবিনকে বললাম, তোর কাছে সিগারেট আছে? এ কোনো কথা না বলে একটা সিগারেট এগিয়ে দিল। দুইজন পাশাপাশি দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি। হঠাৎ রবিন বলল, গাড়ির